কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে, কৃষ্ণ চূড়া ছায়ে ছায়ে, নির্জন পূর্ণিমা রাতে। আমার সাথে ফিরোজ ভাই বাংলাদেশের মানে সঙ্গীত জগতে যারা আমরা গান লিখি কিংবা পিছনের লোক এবং সামনে যারা গান গায়, এবং সবচেয়ে বড় জিনিস সামনে যারা গান গায় তাদেরকে তো সবাই চিনে, আর পিছনের লোকদের পরিচয় করার জন্য ফিরোজ ভাই হলো বাংলাদেশের একজন পথিকৃৎ মানুষ। এবং ওনার সমস্ত সঙ্গীত অনুষ্ঠানগুলোতে গীতিকারকে, সুরকারকে, নেপথ্যের লোকগুলোকে উনি যেভাবে তুলে ধরতেন, এখন এখন যদি হয়ে থাকে আপনাকে দেখেই কিন্তু হয়েছে, কিন্তু তখন কিন্তু এটা ছিলই না। একটা অনুসরণ তো মানুষ থাকে যে না এগুলো দিতে হয়, তখন তো ছবিও দিতেন, তখন ছবিও দিতেন। এটাই মানে মানে তখন বিরাট জনপ্রিয় একটা বিষয়। মানুষ গীতিকারদের ছবি দিচ্ছে, সুরকারদের ছবি দিচ্ছে, এটা একটা মানে ওই আমলে কল্পনার হতো। তখন বিটিভি কিন্তু শুধু ছিল, আর কোনো ইয়ে ছিল না। তোমার যখন প্রথম গেলে তার ইতিহাসটা মনে আছে? হ্যাঁ, প্রথম ফিরোজ ভাইয়ের সাথে আমার পরিচয় তখন আমি এটা 92 দিকে ফিরোজ ভাইয়ের সাথে পরিচয়। তখন আমি গান লিখি না, কিন্তু ফিরোজ ভাইয়ের সাথে আমার কলিগ ছিল, বড় ভাইরা ছিল। বড় ভাই যেমন হাসান চৌধুরী ছিল, বাদশা বকুল ছিল, অনেকে পরিচয় করে দিচ্ছে। সেইভাবে ফিরোজ ভাইয়ের ওখানে যাইতাম, বসতাম, কিন্তু গান লেখালেখি তখন আমাদের ভালো ছিল না। প্রথম শুরু হলো কি? প্রথম শুরু হলো যে আমি কিছু গান লিখতাম। আমি চিন্তা করলাম যে তখন বাংলাদেশের খুব বিখ্যাত একজন বিখ্যাত সুরকার ছিল, স্বনামধন্য সুরকার, সোজা কথা, সে হচ্ছে প্রণব ঘোষ, যার হাত ধরে বাংলাদেশের অনেক গীতিকার, অনেক গায়কের জীবনের চাকা বদলে গেছে। এরকম একটা বলো তো, তোমার প্রণব ঘোষের সুরে একটা গান যেটা মানুষ সবাই মোটামুটি চান। আমার তখন নতুন গান লেখা। আমি একদিন প্রণব ঘোষের বাসায় গেলাম, বললাম যে আমি কিছু গান লিখেছি। দাদা আমাকে বললো যে তোমার গানের খাতাটা রেখে যাও। তা আমি গানের খাতাটা রেখে গেলাম। প্রণবদা আমাকে তখন বললো যে রিজভি, তোমার একটা গান, গানের ফার্স্ট লাইনটা হচ্ছে এমন আমার পাথর না, এই গানটি সুবিধা গাবে। আমার তো তখন নতুন লেখক, আমি গান লিখি, আমার গান সুবিধার মতো এত বড় মাপের শিল্পী গাবে, কিংবা যে কোনো শিল্পী যদি গায়, কোনো যাকেই বললো, সেটাই তো আমার কাছে বিরাট পরম পাওয়া। কিছুদিন পর হঠাৎ আমাকে দাদা ডাক দিল যে রিজভি, তোমার গান তো শুভ্রদেব গাবে। তখন তো শুভ্রদেব বাংলাদেশের একজন, সবার ঘরে ঘরে তার একটা পরিচিতি। সবচেয়ে বড় জিনিস, তিনি ছিলেন যেমন সুদর্শন, তেমন তার একটা আলাদা ব্যাপার ছিল। শুভ্রর প্রথম গান আমরা করেছিলাম, সেটা ওই কৃষ্ণচূড়ায়, ওগুলো গান মানুষের, এটা মানুষের মনে, এটা কোথায় গাওয়া হয়েছিল? এটা গীতি বিচিত্রে আমরা তখন দেখতাম আধুনিক গানের অনুষ্ঠান, এবং আমরা কল্পনা করতাম আমাদের যদি গান লিখে। ওই শুভ্রদেবের ওই গানটার একটু সুর একটু বলতে পারবা? সুরের আমার ওরকম নাই, আমি একটু একটা লাইন বলতে পারি। গানটা ছিল এরকম: কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে, নির্জন পূর্ণিমা রাতে। কৃষ্ণ চূড়া ছায়ে ছায়ে, নির্জন পূর্ণিমা রাতে। আর আমার গানটা তো ইতিহাস। আমার গান একদিন আমাকে প্রণবদা বললো যে রিজভি, তোমার গান তো শুভ্রদেব গাবে, এমন আমার পাথর না। আমি তো অবাক যে ওনার মতো লোক আমার গান গাইবে। তারপর আমি সেই সাউন্ড স্টুডিওতে গেলাম। তো প্রণবদা বললো যে রিজভি, তুমি তো এখনো খুব চেনা লোক না, স্টুডিওর ভিতরে ঢোকার দরকার না, তুমি বাইরেই বসো। আমি তাতেই খুশি যে আমার গান হচ্ছে, আমার গান হচ্ছে, বিখ্যাত একজন লোক গান গাচ্ছে। বিখ্যাত মানে এটা বিশাল ব্যাপার আমার কাছে। বাইরে কেন, রাস্তায় থাকলে না, যেখানে আমাকে যদি বলে তুমি বাইরে বসে থাকো, গান হচ্ছে। তারপরে সেই গান হলো। এই গানের প্রতিফলন যেভাবে হবে, আপনার কাছে ফিরোজ ভাইয়ের কাছে গানটা নিয়ে আসলো। ফিরোজ ভাই যখন ওই গানটা, ওটা তো অদ্ভুত একটা সুর ছিল। ফিরোজ ভাই যখন ওই গানটা করলো, তার পরের দিনই সেই গানটা একদম মার মানে অলিতে বলিতে পারে শুনে গেল। আমার জীবনের প্রথম
কিন্তু সেরা হিট এবং 22 বছর পর হলো এখন। তোমাকে কেউ তো চিনল না, আমাকে কেউ চিনতো না তখন। চিনলো কিন্তু- কাকে? চিনলো, শুধু থেকে ছিল, কিন্তু কিন্তু আস্তে তোমার তাকেও চিনল না, রিজভিকেও চিনল না। এটা কিন্তু এটা চেনা উচিত। চেনা উচিত। পিছনের লোকদের এটা- তোমার এই গানটা গাইতে করতে লিখতে কত সময় লাগছে? এটা তো লিখতে, এটা তো ভাবনার একটা বিষয়। হ্যাঁ, বিষয়, হ্যাঁ। ক্রিয়েটিভ জিনিস আপনার একদিনও হইতে পারে, আবার 30 দিনও না হইতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি এই যে ভাবনার একটা জিনিস থাকবে। সুন্দর কথা লিখছি না, এটা তো একটা আপনি হঠাৎ করে তো আসবে না। না, আপনি শুধু একটা বলি, সৃষ্টিশীল যে কোনো কাজ করতে অনেক সময় লাগে। তার সুর ভালো হইতে হবে, মিউজিক ভালো হইতে হবে, অবশ্যই, সব কথা ভালো মিলিয়ে হইতে হবে। কথা ভালো। তোমার একটু গানটা একটু শোনাও তুমি। গানটা ইয়ের থেকে আসি, মুখের থেকে আসো। মুখের থেকে আসি, কিংবা আমি অন্তরের থেকে আসি। হ্যাঁ। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, খুঁজবে সেদিন তুমি খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা শুয়ে যাবো নীরবে। ও আমার ছোট ভাইয়ের মতোই, পুরানো। আমি ওরে খুব আদর করি। ফিরোজ মাহমুদ ভাই, তখন আমরা ফিরোজ মাহমুদ ভাই সম্পর্কে বাইরে যেটা জানতাম, যে উনি সাংঘাতিক মুডি এবং রাগী, আমরা ভয় পাইতাম তো। মানে উনি কখন যদি একটু হাসতো, তাহলে মনে করতাম মুড ভালো আছে, আর যদি দেখতাম যে একটু গম্ভীর থাকে, আশেপাশেও আমরা দেখতাম না। যাই হোক, আমি চিনতাম মান্নান মোহাম্মদ ভাইকে, হাসান চৌধুরী ভাইকে চিনতাম। ওনারাই আমাকে একদিন পাশ দিল যে তুমি আসো, বিটিভি দেখে যাবো, ঘুরে যাও। তখন ফিরোজ ভাই এরকম প্রথম দিলাম, গিয়ে ওনার সাথে দেখা হলো। কিন্তু উনি যতই আমরা রাগী ভাবি, ওনার ভিতরে কিন্তু সুন্দর কোমল একটা নরম মন আছে। যারা আমরা খুব কাছে থেকে মিশছি, তারা কিন্তু এটা জানে। কিন্তু যারা নতুন, তারা কিন্তু হয়তো তারা খুব ভয় পেত ফিরোজ ভাইকে, কথা বলতে ভয় পেত। শুটিং এর সময় তো আমি খুব রাগী ছিলাম, শুটিংয়ের সময় ফিরোজ ভাই রাগী ছিল এবং কথা বলতাম খুব না। অ্যাটেনশন ভাবে থাকতো, এবং খুব যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করতো। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে শুধু গায়ককেই সে প্রায়োরিটি দিত না, তার নেপথ্যতে সবাইকে যে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারটা, এটা ফিরোজ ভাই কিন্তু এই ইন্ডাস্ট্রির প্রথম প্রতীক, এবং আমরা আজকে সেটা সুফল ভোগ করতেছি।